আজকে আমি শুরু করছি কন্টিনিউটি চ্যাপ্টার। তো কন্টিনিউটি কি সেটা আজকে আমরা শিখব। তো কন্টিনিউটি বাংলা হচ্ছে সন্ততি বা অবিচ্ছিন্নতা। তো কি এই অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি? তো সেটা শেখার জন্য চলো একটা প্রথমে তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি। তো গতকাল আমার এক স্টুডেন্ট, তো তার সঙ্গে দেখা, তো সে ওভার স্পিডিং করছিল। তো আমাকে দেখে সে দাঁড়ালো। তো আমি বললাম যে কি ব্যাপার, এত জোরে গাড়ি কেন চালাচ্ছিস, বাড়িতে ফোন করব? তো সে বলে যে না স্যার, বলবেন না বাবাকে, তাহলে আমাকে আর বাইক চালাতে দেবে না। তো আমি ওকে বললাম যে একটা শর্তে আমি বলবো না, তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারিস। তো বললো ঠিক আছে স্যার, করুন প্রশ্ন, চেষ্টা করি। তো আমি প্রশ্ন করলাম, তুই হায়েস্ট কত স্পিডে গাড়ি চালাচ্ছিলি এখন? তো বলে 90 স্যার। আমি বলছি 90? বাহ! তো যদি কোনো দুর্ঘটনা হতো তুই কি হতো তাহলে? তাহলে তো তোর বাবাকে বলতেই হয়। বলছে না স্যার, বলবেন না, আপনি প্রশ্ন করলেন আমি তো উত্তর দিয়ে দিলাম। আমি বলছি এটা প্রশ্ন নয়, প্রশ্ন এবার আসছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই বাড়ি থেকে এই যে হাই স্পিড বা এই এখন পর্যন্ত কোন স্পিডে, মানে 90 এর নিচে, 0 থেকে 90 এর মধ্যে কোন স্পিডে গাড়ি চালাসনি? ঠিক আছে, বললো স্যার এ তো খুব সোজা। আমি বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির রাস্তায় 15-20-তে চালাচ্ছিলাম। তারপরে মেন রোডে প্রথমের দিকে 50-60-এ চালাচ্ছিলাম। তারপর আপনি এই দেখার একটু আগেই আমি 90-এ টাচ করলাম, 80-90 এরকম। তো তার মানে স্যার আমি 40-45, তারপরে 10-5 এগুলো তো চালাইনি। অনেক অনেক এরকম অনেক স্পিড আছে যেগুলো আমি চালাইনি। তো এবার তোমরা বলো, তো এটা কি ঠিক উত্তর? না। তো কেন ও ভুল উত্তর দিয়েছে সেটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখো, যদি আমরা ওই বাইকের বেগ আর সময়ের সঙ্গে যদি একটা গ্রাফ আঁকি তাহলে বুঝবে ব্যাপারটা। তো বাইকটা স্টার্ট সবসময় 0 থেকেই হবে না, ভেলোসিটি, এটা যদি টাইম হয় আর এটা যদি ভেলোসিটি বা স্পিড হয়, ঠিক আছে? তো তাহলে স্পিড, এটা স্পিড ধরলাম, আর এটা টাইম, এক্স অ্যাক্সিস বরাবর স্পিড, ওয়াই অ্যাক্সিস বরাবর টাইম। তো এবার দেখো, তো প্রথমে বাইকটা 0-তে ছিল, তো 0-তে আস্তে 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 প্রথমে ও বললো যে বাড়ির সামনে 15-20-তে চালাচ্ছিল, এটা ধরলাম 15, ঠিক আছে? এইভাবে ও এইভাবে যেতে 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 এবার একটু পরে যখন মেন রোডে উঠলো তখন বলছিল 50-60-এ চালাচ্ছিল, ঠিক আছে? তো 50-60-এ চালাচ্ছিল, ঠিক আছে, এটা 50-60-এর রেঞ্জে ধরলাম। তারপরে ও ওভার স্পিডিং করছে, ঠিক আছে? তো এইখানে দেখা গেল 90 আমি ধরলাম, ঠিক আছে? তারপরে আমাকে দেখেছে, তো স্পিড কমাচ্ছে, স্পিড কমাচ্ছে, কমাতে কমাতে আবার আমার সঙ্গে কথা বলার জন্য ও গাড়িটাকে থামালো, ঠিক আছে? গাড়িটাকে থামালো একদম, এইখানে গাড়ি একদম থেমে গেল। তো এইবার তোমরা বোঝো, তোমরা যখন বাইক চালাও বা কোনো কিছু যাচ্ছে, তো টাইমের সঙ্গে সেই বাইকটার ভেলোসিটি, সরি, টাইমের সাথে ভেলোসিটির যে গ্রাফ, তো সেই গ্রাফটা আঁকতে গিয়ে কি, আমরা যদি একবারে গ্রাফটা আঁকি তাহলে এই গ্রাফটা আঁকতে গিয়ে আমাকে একবারও পেন ওঠাতে হবে না, তাই না? খাতা থেকে, পাতা থেকে বা বোর্ড থেকে পেন ওঠানোর প্রয়োজন হবে না, তাই না? তো এই কনসেপ্টটাকেই আমরা কন্টিনিউটি বলি। যখন কোনো কিছুর একটা গ্রাফ আঁকতে গিয়ে আমাদের পেন তোলার প্রয়োজন হবে না, ঠিক আছে, এক টানে আমরা এঁকে ফেলবো, তো তখন সেই গ্রাফটা, মানে সেই অপেক্ষকটাকে, সেই ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস বলবো। বা যে পয়েন্টের আশেপাশে আমরা এরকম পেন না তুলে এঁকে ফেলছি সেই পয়েন্টে কন্টিনিউয়াস বলবো। এবার দেখো, যে প্রশ্নটা আমি ওকে করেছিলাম যে 90 এর নিচে, এই যে এটা 90 হায়েস্ট, ঠিক আছে, এটা 90 স্পিড,
তো 0 থেকে 90 এর মধ্যে কোন স্পিডেও গাড়ি চালায়? আসলে এই প্রশ্নের উত্তর হবে প্রত্যেকটা স্পিডই ও টাচ করেছে, ঠিক আছে। তো ও তো কন্টিনিউটি পড়েনি, তাই বলতে পারেনি। তো তোমরা কন্টিনিউটি শিখে নাও। তো বোঝা গেল? তো তার মানে কি, ও 0 থেকে 90-র মধ্যে প্রত্যেকটা স্পিডে গাড়ি চালিয়েছে। এমনকি তুমি যদি 50.99999 এরকমও নাও, সেই স্পিডটা ও টাচ করেছে, কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য হলেও সেই স্পিডটা টাচ করেছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কন্টিনিউটির কনসেপ্ট। তো এটা তো আমরা এইভাবে কনসেপ্ট দিলাম। চলো প্রথমে আর একটা এক্সাম্পল নেওয়া যাক। এবার তোমরা অনেকে মেলায় বা অনেকে হয়তো দেখেনি মেলাতেও তোমার কিছু ভিডিওতে দেখে থাকবে রোলার কোস্টার, ঠিক আছে। রোলার কোস্টার দেখে থাকবে। তো রোলার কোস্টারে কি হয়, রোলার কোস্টারের ওই যে লাইন, সেটাকে যদি আমরা এফ অফ এক্স ধরে নিই, একটা অপেক্ষক ধরে নিই, ঠিক আছে। তো তাহলে কেমন হয় রোলার কোস্টারটা? অনেকটা অনেকটা এরকম উপর নিচ, এরকম এরকম আঁকা বাঁকা হয় না, তাই না? তো এইভাবে এইভাবে হয়, আঁকা বাঁকা এরকম হয়। তো এবারে একটু ভেবে দেখো যে, তো এখানে এরকম একটা তোমার কি বলবে তুমি, মানে বসার জায়গা থাকে, ঠিক আছে, কার টাইপের থাকে। তো এইখানে যাত্রীরা বসে থাকে, মানে যারা এগুলোই চাপে আর কি, ঠিক আছে। তো এরকম বসে। তো এইবার দেখো, তুমি এই রোলার কোস্টারে চেপেছো, এবার তুমি তাহলে সেফলি রাইড করতে পারবে কি পারবে না কি করে বুঝবে? মানে আমি বলতে চাইছি যে এই যে গাড়িটা যেটা রোলার কোস্টারে চলছে, এই লাইনে চলছে, তো সেইটা ডিরেল হবে না। কখন হবে না, ঠিক আছে। এইটার কন্ডিশন কি? এইটার কন্ডিশন হচ্ছে যদি তুমি এই গ্রাফটা পেন না তুলে আঁকতে পারো, ঠিক আছে। যদি তুমি এই গ্রাফটা আঁকতে গিয়ে পেন তুলতে হয়, তাহলে তুমিও উঠে যাবে, ঠিক আছে। কেন? তো যদি রোলার কোস্টারের গ্রাফটা যদি ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে এই যে গাড়িটা যেটা রোলার কোস্টারে চলছে, এটা ডিরেল হয়ে যাবে, তাই না? বোঝা গেল? তো তার মানে এই যে রোলার কোস্টার, এটা আমাদের এই যে লাইনটা, সেটা কন্টিনিউয়াস হতে হবে তুমি বেঁচে থাকতে গেলে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে কন্টিনিউটি চেক করব সেটা বুঝি। তো সেটা মানে কন্টিনিউটি চেক করার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। তোমরা সবাই এর আগে লিমিট শিখেছো। তো প্রথমত আমরা একটা পয়েন্টে চেক করব, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কিভাবে চেক করব? তাহলে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে চেক করতে গেলে আমাদের প্রথমে চেক করতে হবে যে এক্স টেন্স টু এ, এই লিমিটটা এক্সিস্ট করছে, ঠিক আছে। এই লিমিটটা এক্সিস্ট করতে হবে প্রথমত, এই লিমিটটা এক্সিস্ট করতে হবে, এবং এই লিমিটের ভ্যালুটা এক্সিস্ট করার পর যা ভ্যালু হবে সেইটা যেন এফ অফ এর সঙ্গে সমান হয়। যদি এইটা স্যাটিসফাইড হয়, প্রথমত ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করতে হবে, তারপরে লিমিটের ভ্যালু যা হবে সেটা ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। তাহলেই আমরা ওই অপেক্ষকটাকে এই বিন্দুতে কন্টিনিউয়াস, সন্ততি বা অবিচ্ছিন্ন বলতে পারবো। সরি, সন্ততি নয়, কন্টিনিউয়াস বলছি মানে আমাকে সন্তত বলতে হবে, বা অবিচ্ছিন্ন আমরা বলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা ডেফিনেশন। তো এইবার দেখো, তার মানে আমরা যখন ম্যাথামেটিক্যালি একটাকে চেক করব, তাহলে এই যে রোলারের মানে এই রেলটার, রোলার কোস্টারের যে রেলটা, সেই রেলিংটা কন্টিনিউটি কিভাবে চেক করব? তাহলে প্রথমে আমাদের চেক করতে হবে লিমিটটা এক্সিস্ট করে নাকি। তো তার জন্য আমরা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট চেক করব, ঠিক আছে। তো দেখলাম ইকুয়াল হতে হবে। তারপরের কন্ডিশনটা কি, যেটা হবে সেটা যেন ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়। তাহলে এই যে
যখন আমরা এটা চেক করে ফেললাম, তা এইবার আমরা বলতে পারবো যে এই যে রেলিংটা এটা কন্টিনিউয়াস। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে এই যে রোলার কোস্টারের যে রেল হয় সেটা কন্টিনিউয়াস। এবার তোমাদের জন্য আর একটা প্রশ্ন, তোমরা বলো দেখি, কি যদি তোমরা তো ট্রেনে সবাই চেপেছো, ওটা কোনো প্রশ্ন নয়, সবাই ট্রেনে চেপেছে, তো রেল লাইন কি কন্টিনিউয়াস হয়? সেটা একটু ভেবে দেখো। তো এর উত্তর কি হবে? রেল লাইন কি কন্টিনিউয়াস? তাহলে রেল লাইন যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ট্রেনও তো ডিরেল হয়ে যাবে। না, রেল লাইন কন্টিনিউয়াস নয়। কেন? রেল লাইনে তোমার কিছুটা দূর অন্তর অন্তর এরকম খুব সামান্য এরকম 1 ইঞ্চি, হয়তো 1 কি 2 ইঞ্চি এইটুকুনি গ্যাপ থাকে, ঠিক আছে? বাকি খুব বড় গ্যাপ থাকে না। খুব বড় গ্যাপ থাকলে তাহলে ট্রেন ডিরেল হয়ে যাবে, কিন্তু এরকম ছোট ছোট গ্যাপ থাকে। তো এটা কেন থাকে তোমরা ফিজিক্সে পড়েছো, কি থার্মাল এক্সপানশন হয়, এই গ্যাপটা না দিলে গরমকালে রেল লাইন এরকম বেঁকিয়ে যায়, ঠিক আছে? অনেক কেসে শুনেওছো হয়তো আশেপাশে এরকম হয়ে থাকে, ঠিক আছে? এরকম রেল লাইন থেকে উঠে বেঁকে যায়। তো এই কারণে এই থার্মাল এক্সপানশনের জন্য এই গ্যাপটা দেওয়া হয়। তো রোলার কোস্টারে আলাদা টেকনোলজি ইউজ হয়, কারণ রোলার কোস্টার এবার যদি ডিসকন্টিনিউয়াস হয়, মানে যদি তুমি পেন তুলে রোলার কোস্টারের ওই রেলের গ্রাফ আঁকতে পারো, পেন যদি তুলতে পারো সেই গ্রাফ আঁকতে গিয়ে, তাহলে তুমিও উঠে যাবে, ঠিক আছে? তো কিন্তু ট্রেনের ক্ষেত্রে সেটা নয়, ট্রেনের ক্ষেত্রে এরকম ছোট ছোট গ্যাপ থাকে। তো এই যে এরকম গ্যাপ, তো এটা কি, এটাও এক ধরনের ডিসকন্টিনিউটি বা বিচ্ছিন্নতা, ঠিক আছে, বা অসন্ততি এই, ঠিক আছে, বোঝা গেল? তো এইবার আমরা ডেফিনেশনটা একবার বোর্ডে লিখে দেব, তারপরে কিছু এক্সাম্পল দেখব। তো লিখবো, ঠিক আছে? তো f of x is said to be continuous if f of x limit extends to a, continuous at x equals to a point, then if limit extends to a, f of x equals to f of a, ওকে? এটা আমরা বুঝলাম একটু আগে। তো এটার মানে কি? দ্যাট ইজ এইটা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে, তবে এটা এক্সিস্ট করবে। ওকে? তো এইবার স্যার যদি এই মানে এই দুটো ইকুয়াল না হয়, বা এইটা ইকুয়াল না হয়, বা দুটো ইকুয়াল এটা নট ইকুয়াল, ঠিক আছে, যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি কন্টিনিউয়াস বলবো? না, এই প্রত্যেকটা ইকুয়াল হতে হবে, তারপরেই আমরা কন্টিনিউয়াস বলতে পারবো। যদি এদের মধ্যে একটা আনইকুয়াল হয় তাহলে আমরা কন্টিনিউয়াস বলতে পারবো না, ঠিক আছে? তো চলো এবার একটা এক্সাম্পল করে দেখা যাক কিভাবে আমরা একটা বিন্দুতে কন্টিনিউটি চেক করব। ধরো একটা আমাদের এখানে ফাংশন আছে, যে ফাংশনটা এরকম x স্কয়ার প্লাস 2x প্লাস 2, আর একটা x কিউব প্লাস x প্লাস 2। এটা একটাই ফাংশন, এটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বিহেভ করছে, ঠিক আছে? তো ধরলাম এটা পজিটিভে হয়, এটা ধরলাম যখন x এর মান নেগেটিভ তখন এটা হয়, ঠিক আছে? তো এইবার তোমাদের কাজ হবে এইটার কন্টিনিউটি চেক করা 0 পয়েন্টে। তো অন্য পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস হয়ে যাবে, সেটা বোঝা যাচ্ছে যে যখন 0 থেকে বড় হবে তখন এই ফাংশনটা একটা পলিনোমিয়াল, আর পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, একটু পরে আমরা শিখবো। আর এটাও ঠিক একইভাবে পলিনোমিয়াল ফাংশন যখন x নেগেটিভ হবে, মানে 0 থেকে ছোট হবে, তো পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস যে কোনো পয়েন্টে। তো এটাও কন্টিনিউয়াস হবে, মানে 0 থেকে নিচে যখন হবে। কিন্তু দেখো 0 পয়েন্টে এটা কি দুটো ফাংশন জোড়া লাগছে, তো এইখানে একটু সমস্যা হতে পারে। তো আমরা মেন হচ্ছে এই পয়েন্টটাতেই চেক করবো যে কন্টিনিউয়াস হবে কি হবে না। চলো চেক করা যাক। তো এটার জন্য আমরা প্রথম কন্ডিশন কি ছিল, লিমিট এক্সিস্ট করে কিনা ওই পয়েন্টে চেক করবো, তাই না? তো
চলো প্রথমে আমরা এইটা বার করছি, লেফট হ্যান্ড লিমিট দেন রাইট হ্যান্ড লিমিট বার করবো। লেফট হ্যান্ড লিমিট কি হবে 0 পয়েন্টে। তো এবার বোঝো লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস, এর মানে কি এক্স এর ভ্যালু 0-র খুব কাছে, ইনফাইনাইটলি ক্লোজ টু 0 এবং 0-র থেকে ছোট। এবার 0-র থেকে ছোট মানে কি, এখানে এইটা চলে আসবে। তো আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু এটা লিখতে পারি এবার এক্স কিউব প্লাস এক্স প্লাস 2। ওকে, তো এইবার তাহলে এর লিমিটিং ভ্যালু কি হলো 2 হয়ে গেল। এবার চলো রাইট হ্যান্ড লিমিটটা চেক করা যাক কি হবে। তো রাইট হ্যান্ড লিমিট মানে এক্সটেন্স টু 0 প্লাস, এবার 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 থেকে বড় মিন্স এই ফাংশনটা হবে এক্ষেত্রে এফ অফ এক্স সমান তো প্লাস 2, আর লিমিটে কি আছে এক্সটেন্স টু 0 প্লাস, সো এটার ভ্যালু কি হবে লিমিটিং ভ্যালু 2 হয়ে যাবে। তো কি দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত যে এর ভ্যালু 2 আর 2 তাহলে ইকুয়াল হয়ে গেল। এইবার তার মানে লিমিটটা এক্সিস্ট করছে। এবার আমরা ফাংশনের ভ্যালু 0 পয়েন্টে চেক করব, চলো চেক করা যাক। তো এফ অফ 0 সমান কি হবে, এবার দেখো 0 মানে এক্স ইকুয়ালস টু 0, তাই তো। তো এক্স ইকুয়ালস টু 0 মানে এই ফাংশনটা হবে। তো এই ফাংশনে যদি আমরা 0 বসাই এক্স এর জায়গায়, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 2, তার মানে এটাও 2। তার মানে কি বোঝা গেল, আমরা কি পেলাম যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট অফ এফ অফ এক্স অ্যাট 0, রাইট হ্যান্ড লিমিট ঠিক আছে ইকুয়ালস টু এফ অফ 0 ইকুয়ালস টু 2, তাই না। তার মানে কি হলো এফ অফ এক্স ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এবার দেখো আর লেখাটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা বাংলাতেও, যারা বাংলা মিডিয়ামে তারা বাংলাতেও লিখতে পারো, আর যারা ইংলিশ মিডিয়ামে ইংরেজিতেও লিখবে। তো আমি এখানে কখনো বাংলায় কখনো ইংরেজিতে লিখবো, এটা খুব মানে বাংলায় লেখা খুব একটা আহামরি ব্যাপার নয়। এটা কি হবে বাংলায় লিখলে এফ অফ এক্স অপেক্ষকটি সন্তত এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে। তো ঠিক আছে এইভাবে লিখে নেবে যারা বাংলায় পড়ছো। তো ঠিক আছে, তো এইটা আমরা বুঝে গেলাম। তো এইবার আমরা কি শিখলাম, একটা পয়েন্টে কিভাবে কন্টিনিউটি চেক করে সেটা শিখলাম। তো চলো এবার আমরা অনেক শিখবো একটা ইন্টারভ্যালে কখন আমরা এটা ফাংশনকে কন্টিনিউয়াস বলবো। মানে ধরো এক্স এরকম একটা রেঞ্জে আছে, ঠিক আছে, এরকম একটা রেঞ্জে আছে। ধরো আমি এই একটা ওপেন ইন্টারভ্যাল নিয়ে নিলাম, ঠিক আছে। এক্স যেটা তার ভ্যালু এ আর বি এর মধ্যে আছে, এ এক্স এক্স এর ভ্যালু এও হবে না বিও হবে না, কিন্তু এই দুটোর মাঝে থাকবে, ঠিক আছে। তো এই কেসে কখন আমরা বলতে পারবো যে এই একটা ফাংশন এফ অফ এক্স এই রেঞ্জটাই কন্টিনিউয়াস, ঠিক আছে। তো বা দেখা গেল কখনো কখনো পুরো পুরো রিয়েল নাম্বারের সেটে কন্টিনিউয়াস আমরা বলবো, ঠিক আছে। বা কখনো সেটা ছোট করে ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল বা ওপেন, এটা তো তোমার ওপেন ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল মানে এরকম যদি হয়, ঠিক আছে, এক্সট্রা যদি এই রেঞ্জে থাকে। তো এরকম আলাদা আলাদা ক্ষেত্রে কখন আমরা একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলতে পারবো, মানে যদি আমরা যে রেঞ্জটার কথা বলছি মানে এক্স এর ভ্যালু যতগুলো হবে ওই রেঞ্জের মধ্যে, সেই প্রত্যেকটা পয়েন্টে যদি এফ অফ এক্স কন্টিনিউয়াস হয় তাহলে আমরা এফ অফ এক্স ফাংশনকে ওই রেঞ্জে বা ওই সেটে আমরা কন্টিনিউয়াস বলবো, ঠিক আছে। তখন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট আ পয়েন্ট এ, এক্স ইকুয়ালস টু এ হবে না, তখন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ফাংশন ইন আ সেট আর অর ইন আ রেঞ্জ, ঠিক আছে, বুঝে গেল। চলো এবার দেখা যাক যে তাহলে আমরা একটা সেটে বা ইন্টারভালে কিভাবে
কন্টিনিউয়াস দেখাবো। তো ভাবো এই ফাংশনটা এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এবার আমাদের কন্টিনিউটি চেক করব এটার, ঠিক আছে? তো তো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেটের এটা সব পয়েন্টে কন্টিনিউয়াস হবে কি হবে না, তাহলে সেটা আমরা চেক করতে যাচ্ছি। তো চলো চেক করা যাক। তাহলে যখন আমরা এরকম জেনারেল কেসে করব বা ব্রড এরিয়ায় কাজ করব, তখন একটা ফিক্সড পয়েন্টে আমরা বুঝতে পারবো না কি হবে না হবে। তো সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট ধরে নেব, দিয়ে একটা র্যান্ডম পয়েন্ট ধরে নেব। তো ধরে নেওয়ার পর সেই পয়েন্টটাতে চেক করব। এবার যদি সেই পয়েন্টটাতে কন্টিনিউয়াস হয়, তার মানে ওই সেটের যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তো যেহেতু আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম ওই সেট থেকে, তাহলে এইভাবে লেখা যেতে পারে লেট এ বিলংস টু আর, ঠিক আছে? যেহেতু আমরা আর এ চেক করছি, তো এইবার তাহলে আমরা একটা পয়েন্ট নিয়েছি আর রিয়েল নাম্বারের সেট থেকে, ঠিক আছে, বাস্তব সংখ্যা সেট থেকে। তো এইবার বাস্তব সংখ্যা সেট থেকে বাস্তব সংখ্যা সেট থেকে একটা পয়েন্ট নিয়েছি এ। তাহলে এবার আমরা প্রথমে লিমিট এক্সিস্ট করবে কিনা সেটা চেক করব, ঠিক আছে? এইবার দেখো আমাদের লিমিট এক্সিস্ট করার মানে লিমিট এক্সিস্ট করবে কি করবে না সেটা চেক করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ই টু দি পাওয়ার এক্স এর প্রত্যেকটা পয়েন্টেই লিমিট এক্সিস্ট করবে, এটা আমরা বুঝতেই পারছি। তার মানে আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি একটু করে করে লিখছি ডিটেলে। তো এবার তুমি ভাবো যে রিয়েল নাম্বারের যে কোনো পয়েন্ট আমি নিয়েছি এ। তো অনেকটা কি হয়, গ্রাফটা কেমন হয় ই টু দি পাওয়ার এক্স এর? তো ই টু দি পাওয়ার যখন 0 হয় তো 1 হয়, তারপরে আস্তে 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 বাড়তে থাকে, ইনফাইনাইটের দিকে যেতে থাকে, তাই না? আর যদি তোমার এটার মান নেগেটিভ হতে থাকে তখন কি হবে? তখন এর মান মানে 1-এর থেকে কমতে থাকবে কমতে থাকবে, কমতে 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 একদম এটা ইনফাইনাইটে গিয়ে 0-তে মিশবে, তাই না? বুঝে গেল? তো এরকম হয়। আমি এখানটা স্মুথ হবে, আমি ঠিকঠাক আঁকতে পারিনি, তোমরা একটু বুঝে নিও। চলো এটা ঠিক করা যাক। ঠিক আছে, এরকম অনেকটা হবে। তো এইবার দেখো প্রত্যেকটা পয়েন্টেই আমরা, আচ্ছা এই যে গ্রাফ এবার তোমরা যদি আঁকি, ঠিক আছে, এদিকে ইনফাইনাইট থেকে শুরু করে এদিকে ইনফাইনাইট পর্যন্ত, তাহলে কি আমার এই গ্রাফটা আঁকতে গিয়ে কি হচ্ছে, মানে পেনটা তোলার প্রয়োজন হচ্ছে না কোনো বিন্দুর আশেপাশে, তাই না? তো তার মানে এটা আমরা গ্রাফ আঁকতে গিয়ে বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তো এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু হবে ই টু দি পাওয়ার এ। একইভাবে যখন আমরা লেফট হ্যান্ড লিমিট লিখবো এটা, তো সেটা হবে ই টু দি পাওয়ার এ, আর ই টু দি এফ হবে এ এর ভ্যালু কি ই টু দি পাওয়ার এই হবে। তার মানে পরিষ্কার আমরা বুঝতে পারছি, এটা, তাই না? তার মানে আমরা কি বলতে পারি যে ই টু দি পাওয়ার এক্স অপেক্ষকটি বাস্তব বা প্রত্যেকটি বাস্তব সংখ্যার জন্য সন্তত, ঠিক আছে? তো বোঝা গেল যে ই টু দি পাওয়ার এক্স যে কোনো রিয়েল নাম্বারের জন্যই আমরা সন্তত পাচ্ছি বা কন্টিনিউয়াস পাচ্ছি। এবার আমরা করব ডিসকন্টিনিউটি। বিচ্ছিন্নতা। তো বিচ্ছিন্নতা কি? যদি একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে কন্টিনিউয়াস না হয়,
তাহলেই সেটা হয়ে গেল ডিসকন্টিনিউয়াস, সিম্পল ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি কি বুঝলাম? যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ডিসকন্টিনিউয়াস হবে যদি এফ অফ এক্স ওই বিন্দুতে কন্টিনিউয়াস না হয়। সিম্পল ব্যাপার, কন্টিনিউয়াস না হলেই সেটা ডিসকন্টিনিউয়াস। ওকে, তো এইবার এই ডিসকন্টিনিউটি কত রকমের হতে পারে? ঠিক আছে, এই ডিসকন্টিনিউটি আমরা মূলত দু রকম হতে পারে। একটা রিমুভেবল, মানে যেটা আমরা চাইলে সরাতে পারবো একটু এদিক ওদিক করে, রিমুভেবল। আর একটা নন রিমুভেবল। ওকে, তো একটা হচ্ছে রিমুভেবল, একটা নন রিমুভেবল। তো যেটাকে আমরা সরাতে পারবো সেটা রিমুভেবল, আর যেটাকে সরাতে পারবো না সেটা নন রিমুভেবল। এই নন রিমুভেবলটাকে আবার দুটো ভাবে দেখা যেতে পারে, একটা জাম্প ডিসকন্টিনিউটি আর একটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো রিমুভেবল ডিসকন্টিনিউটি কোনগুলো? মানে যেটাকে আমরা সরাতে পারবো, যেমন মানে চাইলে সেটাকে সরাতে পারবো। যেমন ধরো তুমি একটা এরকম কন্ডিশন পেলে যে লিমিটটা তো এক্সিস্ট করছে, ঠিক আছে, লিমিটটা এক্সিস্ট করছে, বাট সেটা এফ অফ এর সঙ্গে সমান হচ্ছে না। ঠিক আছে, বুঝে গেল? তার মানে একটা পয়েন্টের জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, একটা ধরো একটা ইন্টারভ্যাল এ বি মধ্যে একটা পয়েন্ট, আচ্ছা যদিও দুটোই এ হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা সিডি নিচ্ছি। সিডি ইন্টারভ্যালে ধরো মাঝে একটা পয়েন্ট আছে এ, ঠিক আছে, এ একটা পয়েন্ট আছে মাঝখানে, তো সেই এ পয়েন্টের জন্য এই কন্ডিশনটা হচ্ছে। ঠিক আছে, ধরো এরকম গ্রাফটা হলো। ঠিক আছে, এটা ধরো সি, এটা ধরো ডি। ঠিক আছে, তো এইবার গ্রাফটা এরকম যাচ্ছে 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 যাচ্ছে, এরকম যেতে যেতে শুধু একটা পয়েন্টের জন্য এটা কন্টিনিউয়াস হচ্ছে না। ঠিক আছে, তো এই পয়েন্টটা দেখা গেল এই পয়েন্টের ভ্যালু এইখানে চলে গেছে। ঠিক আছে, শুধু একটা পয়েন্টে, বাকি পয়েন্টগুলো এইভাবে যাচ্ছিল, মানে পেন না তুলে আমরা এই পর্যন্ত আঁকতে পারছি, তারপরে আবার এখানটা গিয়ে আবার এরম আঁকতে হচ্ছে, আর এইটার ভ্যালু এইখানে। তো এইটাকে আমরা বলি রিমুভেবল ডিসকন্টিনিউটি। রিমুভেবল কেন? এই পয়েন্টটাকে যেটা উপরে আছে সেটাকে যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে কি হয়ে গেল, এটা কন্টিনিউয়াস হয়ে গেল। তার মানে এই মানে ডিসকন্টিনিউটিটা আমরা সরাতে পারছি চাইলে, তো এটা হয়ে গেল রিমুভেবল ডিসকন্টিনিউটি। এবার দেখো নন রিমুভেবল, মানে যেগুলো সরানো যায় না। ঠিক আছে, তো কিরকম? তো জাম্প ডিসকন্টিনিউটি কোনটা হবে? যদি ধরো আমরা লিমিটটাই এক্সিস্ট করছে না। ঠিক আছে, লিমিটটা এক্সিস্ট করছে না কেমন? দেখা গেল লেফট হ্যান্ড লিমিটটা প্লাস এফ অফ এক্স, এটা ধরো L1। ঠিক আছে, আর সরি রাইট হ্যান্ড লিমিট নিয়েছিলাম, আর লেফট হ্যান্ড লিমিটটা L2। ঠিক আছে, তো এই দুটো আলাদা আলাদা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে? আর তো সেক্ষেত্রে এরকম একটা গ্রাফ আসবে। ঠিক আছে, তো প্রথমে ধরো কি করেছি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড, তো এরকম একটা গ্রাফ যাচ্ছিল দিয়ে এইটার ভ্যালু, তো এটা এ পয়েন্ট ধরো, এটা এ পয়েন্ট, আর এইটা ধরো এখানে আছে আমাদের নেগেটিভ, তো L2, এটা L2। ঠিক আছে, আর এইটুকুনি আসার পর এইটা এইখান থেকে আবার শুরু হয় এরকম চলে গেল। ঠিক আছে, যেটা এখানে L1 এটা হয়ে গেল। তার মানে কি হলো, এই পয়েন্টে এসে এটা জাম্প করে গেল। ঠিক আছে, এটা জাম্প করে গেল, তো এই জন্য এটাকে আমরা বলছি জাম্প ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো এটাকে আমরা কি সরাতে পারবো? আমাকে তাহলে এই সব গ্রাফটাকে নিচে নিয়ে আসতে হবে। তো এই কারণে এটাকে আমরা বলছি নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, অ্যান্ড এর মধ্যেই এটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। এবার দেখো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কি হবে? এইবার কোন একটা কারণে যদি আমরা এই যে লিমিটিং ভ্যালুটাই যদি ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে, বা লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট কোনো একটা যদি, এদের মধ্যে কোনো একটা যদি তোমার ইনফাইনাইট হয়ে যায়, তাহলে তখন হবে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, প্লাস মাইনাস
মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, ঠিক আছে। অর এই দুটোর মধ্যে কোনো একটা যদি আমার প্লাস মাইনাস হয়ে যায়, মানে ইনফিনিটির দিকে চলে যায়, তখন সেটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। তো এই নামগুলো তোমরা মোটামুটি জেনে রেখো, আর মোটামুটি কনসেপ্টটা যেন থাকে, ঠিক আছে, যে এরম এরম ধরনের ডিসকন্টিনিউটি হয়। তো চলো কি কোথায় ছিলাম, হ্যাঁ, তো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আমরা বুঝলাম। তো যেমন ধরো আমরা যদি এইটার কথা ভাবি, এটা কি হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা কি হবে, তোমার অন্যান্য পয়েন্টের সমস্যা হচ্ছে না, যখন আমরা 0 পয়েন্টে দেখছি, তো যদি আমরা এক্সটেন্স টু 0 মাইনাস নিয়ে থাকি, এই ফাংশনটা কি হবে, ভ্যালু তোমার এটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। আবার যখন আমরা রাইট হ্যান্ড লিমিট নেবো এই ফাংশনটার, সেটা হয়ে যাবে প্লাস ইনফিনিটি। তো তার মানে এটা কি হচ্ছে, একটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ঠিক আছে। তো আমরা মোটামুটি ডিসকন্টিনিউটি বুঝলাম, ঠিক আছে। তোমরা সবাই ডিজিটাল ঘড়ি দেখেছো, অ্যানালগ ঘড়িও দেখেছো। অ্যানালগ ঘড়ি মানে যেটার কাঁটা থাকে, টিক 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 করে ঘড়ি। একটা অ্যানালগ ঘড়ি আবার দুরকম হয়, কাঁটাটা অনেক সময় থেমে থেমে টিক 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 এইভাবে একটা হয়, আর একটা কাঁটা একদম ঘুরেই যায়, বো 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 করে ঘুরেই যায়, থামে না। তো এই যে কোনো অ্যানালগ ঘড়ি আর ডিজিটাল ক্লক, এই দুটোর মধ্যে একটা অন্যতম পার্থক্য হচ্ছে, ডিজিটাল ঘড়ি তোমাকে কি ডিসকন্টিনিউয়াস টাইম দেখাবে, শো করবে, কিন্তু অ্যানালগ ঘড়ি একটু ভেবে দেখো, তোমাকে কন্টিনিউয়াস দেখাবে টাইমকে। কিভাবে, ডিজিটাল ঘড়িতে যখন তুমি দেখবে, তখন কি হবে, টাইমটা এইভাবে দেখবে, দেখা গেল 12টা বাজে, তো 12টা বাজে, তো 12টার পরে ঠিক এইটা হয়ে যাবে ডাইরেক্ট, বা কোনো কোনো 100টা ভাগ করে দেয় সেকেন্ডকে, ঠিক আছে, তো ডাইরেক্ট বেশিরভাগ ক্ষেত্রে এইটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি মানে প্রশ্ন করি যে তাহলে এই পয়েন্টটা দেখালো না কেন ঘড়িতে, এই পয়েন্টটা, এই টাইমটা কেন দেখালো না, তাহলে কি এই টাইমটা আসেনি না, এই মানে এই টাইমটা দেখাতে গেলে কি অনেক মানে এটা খুব ছোট সময়, তো এটা দেখানো ডিজিটাল ঘড়িতে এইভাবে সম্ভব হচ্ছে না। তো আসলে এটার পরে এটাই চলে যায়, তো এটা কি হলো, ডিসকন্টিনিউয়াস দেখাচ্ছে টাইমকে, তোমাকে তোমার ডিসকন্টিনিউয়াস দেখাচ্ছে, তাই না। কিন্তু একটু ভেবে দেখো, অ্যানালগ ক্লক এর সেকেন্ডের কাঁটাটা, এর সেকেন্ডের কাঁটা ধরো এইটা, তো এখানে তো এরকম নাম্বার থাকে 12, 1, ঠিক আছে। সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে এটা 0 ধরো, ঠিক আছে, এটা তোমার 1 মানে হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে, এখানে 2 মানে হচ্ছে তোমার হচ্ছে এটা হবে 10 সেকেন্ড, এখানে 3 মানে হচ্ছে তোমার 15 সেকেন্ড, এইভাবে এইভাবে, তাই না, এখানে 60। তো এইভাবে তুমি দেখো, ঘড়ির যে সেকেন্ডের কাঁটাটা, এটা কি সব সময় ঘুরেই যাচ্ছে, তাই না। তো তার মানে কি, এই 0 থেকে 5-এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে টাচ করছে, তার মানে প্রত্যেকটা সেকেন্ড। এবার ও এত মাইক্রো লেভেলে টাইম ঠিক দেখা কি না দেখা, মাইক্রো লেভেলে সেটা বড় কথা নয়, কিন্তু আমরা এখন যেটা আলোচনা করছি, এই টাইমকে অন্তত কন্টিনিউয়াস তো দেখাচ্ছে, যেটা ডিজিটাল ঘড়ি ফেল হচ্ছে দেখাতে, তাই না। তো এটা প্রত্যেকটা বিন্দুকে টাচ করছে, তাই না, সরি, প্রত্যেকটা বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে কি প্রত্যেকটা মানে সেকেন্ডকে এ রিপ্রেজেন্ট করছে। তার মানে তুমি যদি বলো যে এই টাইমটা কি তাহলে অ্যানালগ ঘড়িতে দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে, তুমি সেটা মানে ক্যালকুলেট করতে পারছো না, আলাদা ব্যাপার, কিন্তু এটা শো করছে, তাই না। তো এই যখন এই ঘড়ির কাঁটাটা মুভ করছে, তো এটা মানে কন্টিনিউয়াস রিপ্রেজেন্ট করছে টাইমকে। তো বোঝা গেল, তো অ্যানালগ ঘড়ি টাইমকে কন্টিনিউয়াস দেখাচ্ছে, আর ডিজিটাল ঘড়ি টাইমকে ডিসকন্টিনিউয়াস দেখাচ্ছে। তো এটা মাথায় এলো হুট করে, তো সেই জন্য আলোচনা করে নিলাম। তো চলো এবার আমরা কিছু কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল দেখব, মানে ওই টাইপের ফাংশনগুলো আমরা সবসময় কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তো যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে, আর এগুলো মাথায় অবশ্যই রাখতে হবে, ঠিক আছে, পলিনোমিয়াল ফাংশন, সরি, পলিনোমিয়াল ফাংশন, ওকে। তো পলিনোমিয়াল ফাংশন কোনগুলো, যদি কোন একটা ফাংশন এই ফর্মে থাকে, ধরো কি এ টু দি পাওয়ার এই যে পাশে এ দিয়ে যেগুলো লিখবো, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, যেটা কনস্ট্যান্ট একটা,
এর জায়গায় কোনো একটা নাম্বার থাকবে টু দি পাওয়ার n n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এইভাবে ডট 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 তোমার এ এক্স সরি এটা হবে a1 অ্যান্ড a0। তো এই যে ফর্মের যত ফাংশন আছে এই ফরম্যাটে, তো সবগুলোকে আমরা বলবো পলিনোমিয়াল ফাংশন। তো এটা একটা পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে। তো পলিনোমিয়াল ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। তো কিভাবে হয় আমি এটা একটু দেখো, তোমাদের একটুখানি বললেই বুঝতে পারবে। তো আমরা যদি যে কোনো একটা পয়েন্ট ধরো এক্স ইকুয়ালস টু এল নিলাম, তো এল পয়েন্টে সবসময় এবার ধরো তুমি লিমিটিং ভ্যালু পুট করে দিলে, তো কি বোঝা যাচ্ছে যে সবসময় লিমিট এক্সিস্ট করবে, তাই না? কেননা এটা তো মানে নর্মাল কোনো জটিল ফাংশন নয়, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এক্স এর পাওয়ার থাকবে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে লিমিটটা এক্সিস্ট করবে। এবার দেখো তুমি লিমিট বার করার সময় কি এক্স এর জায়গায় এলই লিখবে, তাই না? যেটা একটা সিম্পল ফাংশন, জাস্ট তুমি লিমিটিং ভ্যালুটা পুট করে দিলে বেরিয়ে যাচ্ছে। তো একইভাবে যখন তুমি এফ অফ এল বার করবে, তো সেক্ষেত্রেও তো তুমি মানে এই এক্স এর জায়গায় এলই পুট করবে, তার মানে ওই যে লিমিটিং ভ্যালু আর এই এল পয়েন্টে ভ্যালু ইকুয়াল হয়ে যাবে, তার মানে এটা অলওয়েজ কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, বোঝা গেল? তো যদি এফ অফ এক্স একটা ফাংশন হয় যেটা পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস for all x belongs to r, ঠিক আছে। তো যে কোনো রিয়েল নাম্বারের জন্য এফ অফ এক্স কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, বুঝে গেল? তো এইবার ই টু দি পাওয়ার এক্স এর কথা আমি আগে আলোচনা করেছি। তো ই টু দি পাওয়ার এক্সও কি কন্টিনিউয়াস, তাই না? একইভাবে কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, প্রত্যেকটা রিয়েল ভ্যালুর জন্য ই টু দি পাওয়ার এক্স কন্টিনিউয়াস হয়, আগে আমরা প্রুভ করে দিয়েছি। তো চলো আরো কিছু ফাংশন আমরা দেখি যেগুলো অলওয়েজ কন্টিনিউয়াস হয়। তো যদি আমরা এই ফাংশনটা নিই, 3 নম্বর ফাংশন, এইটা লগ, এটার মড নেবে বা এখানে এক্স লিখে এখানে এক্স পজিটিভ, ঠিক আছে, এটা লিখে দেবে। আর যদি তুমি পুরো রেঞ্জ নিতে চাও তাহলে একটা মড দিয়ে দিতে হবে আর এক্স নট ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে। তো এক্স এর যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য এই যে ফাংশন এটা কন্টিনিউয়াস, ঠিক আছে, বোঝা গেল? for all x greater than 0, বোঝা গেছে? তো 4 নম্বর ফাংশন আমরা নিচ্ছি sin x, ঠিক আছে, or sin x cos x, বোঝা গেল? এই ফাংশনগুলোকে যদি আমরা নিই তো ভেবে দেখো এটাও কি হয় কন্টিনিউয়াস, আর হবে, হ্যাঁ দুটো লিখেছি তো আর লিখতে হবে আমায়। for all x belongs to r, তার মানে কি sin x cos x ফাংশনগুলি সন্তত বাস্তব সমস্ত বাস্তব সংখ্যার জন্য, ঠিক আছে। তো কেন সন্তত হচ্ছে সেটা আমরা এবার দেখব, বা কন্টিনিউয়াস হচ্ছে সেটা দেখব। তো যদি আমরা সাইন এক্স এর গ্রাফ আঁকি, যদি পেন না তুলে আঁকতে পারি তার মানেই সাইন এক্স কন্টিনিউয়াস। চলো দেখা যাক। তো আমরা প্রথমে 0 থেকে ভাবি, সাইন 0 0 হয়, সাইন 91 হয়, তো এটা ধরলাম 1, আর সাইন পাই আবার 0 হয়ে যায়, তাহলে এখানটা ঠিক গ্রাফটা এরকম হবে, তাই না? তো এবার পাই থেকে যখন থার্ড কোঅর্ডিনেটে যায়, তো থার্ড কোঅর্ডিনেটে নেগেটিভ হয়ে যায় ভ্যালু, 3π/2 যদি হয় তো সেখানে আবার কি হয়ে যাবে 1 হয়ে যাবে, সাইন এর ভ্যালু -1 হবে, 1 না -1 হবে, তাহলে ধরো এটা -1 এর পয়েন্ট, তো এইভাবে আবার যখন 2π যাবে তখন 0 হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা গ্রাফটা কমপ্লিট করি এইভাবে 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 হতে থাকবে, তাই না? এদিকেও তাই, এদিকেও তাই। তো মানে আমরা চাইলে আমরা পেন না তুলেই গ্রাফটা আঁকতে পারছি, ঠিক আছে।
তার মানে সাইন এক্স অলওয়েজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, যে কোনো বাস্তব সংখ্যার জন্য সাইন এক্স কন্টিনিউয়াস হবে। আর এটা তোমরা ওই যেভাবে শেখালাম e⁻x এর কন্টিনিউটি চেক করলাম, সেইভাবে জেনারেল ফর্মে প্রুভ করতে পারো যে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এবার আমরা cos x এর গ্রাফ এঁকে দেখি একটু, ওটা কন্টিনিউয়াস হবে নাকি। তো cos x এর গ্রাফ আঁকতে গেলে কি পাচ্ছি, তো cos 0 কি হয়, 1 হয়, আর cos 90 ভ্যালু 0, আর -90 হলে সেটাও 0। তো cos এর গ্রাফটা গিয়ে এরকম হবে। ঠিক আছে, এদিকেও তাই। তার মানে চাইলে আমি cos এর গ্রাফটাও পেন না তুলে আঁকতে পারবো। তার মানে cos x ও কন্টিনিউয়াস, ঠিক আছে, সমস্ত বাস্তব সংখ্যার জন্য। বা এইবার চলো দেখা যাক অন্য যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আমরা পাই, যে এক্সপ্রেশনগুলো পাই, ট্যান, কট, কোসেক, এইগুলোর ক্ষেত্রে আমরা চেক করি যে ওগুলো কখন কন্টিনিউয়াস হবে কি হবে না। ঠিক আছে, তো আমি sec x নিচ্ছি। ঠিক আছে, 5 নম্বর এক্সাম্পল হচ্ছে sec x অ্যান্ড cosec x। সো এইটা কি কেমন বিহেভ করবে, তো আমরা গ্রাফ এঁকে দেখতে পারি, বা সিম্পল ভাবে যদি ভাবি sec x সমান কি হয়, sec x সমান ভাবো 1/cos x। তো 1/cos x মানে এবার cos x নিজে কন্টিনিউয়াস, তাহলে 1/cos x ও কন্টিনিউয়াস হবে না, ভুল। কেন, গন্ডগোল তখনই হবে যখন এই যে cos x এর ভ্যালু 0 হয়ে যাবে, তাই না, cos x যখন 0 হয়ে যাবে তখন নিয়ে গড়বড় করবে। কেন, 0 হয়ে গেলে তখন আমরা এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে 1/0, আর যদি টেন্স টু 0 হয় তখন ইনফিনিটিতে চলে যাচ্ছে। তার মানে যখন যখন cos x এর ভ্যালু 0 হবে তখন cosec x এর কন্টিনিউটি ডিস্টার্ব হবে। ঠিক আছে, তো প্রথমে cosec x টা অ্যানালিসিস করি। তো কখন কখন cos x এর ভ্যালু 0 হচ্ছে, চলো দেখি, ভাবা যাক। তো যখন তোমার পজিটিভ দিকে যদি আমরা ভাবি, তো π/2 তে 0 হচ্ছে, আর কিসে 0 হচ্ছে, π/2 তে 0 হচ্ছে, মানে হচ্ছে এখানে 0 হচ্ছে, এখানে আবার তোমার -1 হয়ে যাচ্ছে, এইখানে আবার 0 হচ্ছে, তাই তো, তার মানে এটা হচ্ছে 3π/2, বোঝা গেল। তো আবার যদি আমরা পাক দিই, তো এখানে তোমার 1 হয়ে যাচ্ছে, এখানে আবার এক পাক এরকম দিলে তখন তার মানে এটা হয়ে যাবে π/2, এইভাবে আর কি চলতে থাকবে। সরি, তার মানে আমরা কি পাচ্ছি, এই আর নেগেটিভ দিকে গেলেও ঠিক একই ব্যাপার হচ্ছে। তো আসলে এটা হচ্ছে প্লাস মাইনাস, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে 2n+1, ঠিক লিখলাম, দেখো তোমরা, তাই তো, এরকমই আসছে π/2। এক্স এর ভ্যালু এই ফর্মে থাকে যেখানে n এর ভ্যালু হচ্ছে তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ডট ডট ডট, এইভাবে। ঠিক আছে, তো এইভাবে এক্স এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা যদি এইভাবে হয়, এটা এন, সরি এক্স নয়, এটা এন, ভুল বললাম, এন এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় তখন এই ফর্মে যত নাম্বার আসবে সেই নাম্বারগুলোর ক্ষেত্রে cos x কি হচ্ছে, ডিফাইন করা যাচ্ছে না cos x কে। তো তো তার মানে বোঝা গেল যে sec x অপেক্ষকটি সরি, এখানে ইকুয়ালস টু আমরা লিখতে পারি না, বিলংস টু লিখতে হবে। হ্যাঁ, ডট ডট ডট। তো চলো এটা মুছে দেওয়া যাক, বোঝা গেছে আশা করছি, এটা মুছে দিলাম। তো কি লিখলাম, sec x অপেক্ষকটি x ইকুয়ালস টু এই বিন্দুগুলোর জন্য অসন্তত বা বিচ্ছিন্ন। ঠিক আছে, হবে।
বা বিন্দুগুলোতে লিখতে পারো, বিন্দুগুলোর জন্য না লিখে গুলিতে লিখতে পারো, ঠিক আছে। তো এইবার এটা হয়ে গেল। আর এটা ধরো আমি দিলাম এ নাম 5B-তে আমরা এবার কোসেকের ব্যাপারটা চেক করব। তো কোসেকেরও সেম কেস। এটার কি কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে 1/sin। এবার সাইন নিজে কন্টিনিউয়াস, বাট সাইনের ভ্যালু তো 0 হয় বিভিন্ন জায়গায়, তো সেই 0 পয়েন্টগুলোতে এর কন্টিনিউটি ডিস্টার্ব হয়ে যাবে। তো তো সাইন কোন কোন বিন্দুতে 0 হয় সেটা প্রথমে আমরা ভাবি, চলো। তো সাইন 0, 0, পায়ে 0, এগুলোতেও এখানে -1, এখানে +1, তো 0 আর পায়ে হচ্ছে, তার মানে এই সমস্ত বিন্দুতে 0, পাই, 2 পাই, 3 পাই, এই সব বিন্দুর জন্য। আর এইদিকে হলে -পাই, ঠিক আছে, -2 পাই, নেগেটিভে যদি হয় -3 পাই, এইগুলোর জন্য কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো তার মানে আমি যদি জেনারেল ফর্ম লিখি, কি আসছে, যদি x n পাই হয়, আর n এর ভ্যালু যদি n বিলংস টু যদি z যে কোনো অখণ্ড সংখ্যা হয়, ঠিক আছে, যে কোনো অখণ্ড সংখ্যা হয়, তাহলে এটা কি হচ্ছে অসন্তত হয়ে যাচ্ছে। তো এটা কি হবে, f of x function is discontinuous. At x equals to n pi, where n belongs to z, ঠিক আছে, বুঝে গেল? তাহলে এই cos x ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে অ্যাট দিস পয়েন্ট, যেখানে n এর ভ্যালু যে কোনো একটা অখণ্ড সংখ্যা তুমি নিয়ে নাও। এইবার 6 নম্বর এক্সাম্পল, চলো এটা মুছে দেওয়া যায়। তো 6 নম্বর এক্সাম্পলে চলো আমি একটু এখানে sec x এর জায়গায় tan x এর কথা ভাবি, ঠিক আছে, tan x এর কথা এবার ভাবি, ঠিক আছে। এটা 5 নম্বর ছিল, এটা করে দিলাম 6। তো tan x কি হবে, tan x এর ব্যাপারটা ভাববো, তারপরে লিখছি, ঠিক আছে। তো tan x এরটা ভাবি। তো tan x আসলে কি হয়, tan x সমান sin x বাই cos x। তো এইবার sin x আর cos x এর মধ্যে সাইন কন্টিনিউয়াস, কসও কন্টিনিউয়াস, কিন্তু নিচে যে আছে সে যদি 0 হয়ে যায় তো তখনই গন্ডগোল। তাহলে cos x এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন tan এর কন্টিনিউটি ডিস্টার্ব হয়ে যাবে। তো cos x ইকুয়ালস টু 0 কখন হয়, তো cos x ইকুয়ালস টু 0 হয় এই পয়েন্টগুলোই, তাই না? একটু আগে আমরা শিখলাম যে পাই 0 হয়, 3π/2 এ 0 হয়, মাইনাসেও হয়, তো এইভাবে ডট 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 ডট। তো x ইকুয়ালস টু যদি আমরা 2n + 1 π/2 নিই তখন এটা হয়ে থাকে, ঠিক আছে। তো যদি আমরা এখানে -2 নিই, -4 +3, তো এক্ষেত্রে n কে যদি আমরা z অখণ্ড সংখ্যা যে কোনো নিয়ে নিই তাহলে সমস্যা মানে সব পয়েন্টগুলো আমরা পেয়ে যাচ্ছি জেনারেল কেসটা। তো আগেরটার মতোই হবে, বা এইভাবে লিখতে পারো, বা এইভাবে লিখলে প্লাস মাইনাস দিতে হবে আগে, আর যদি বিলংস টু জেড লিখে দাও তাহলে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তো এক্স ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, 2n + 1 π/2। এই সমস্ত পয়েন্টগুলোই tan x অসন্তত হবে, ঠিক আছে। এবার আমরা cot x এর কথা ভাববো, ঠিক আছে। cot x মানে কি, cot x মানে হচ্ছে cot x ইকুয়ালস টু c দিয়ে শুরু, তাহলে উপরে cos, এইভাবে মনে রাখতে পারো, আর নিচে সাইন তো আসবেই। তো এইটা এবার দেখো একই কথা, দুটোই কন্টিনিউয়াস, বাট নিচে যে আছে সে যখন 0 হয়ে যাবে তো cot x এর কন্টিনিউটি ডিস্টার্ব হয়ে যাবে। তো কোথায় কোথায় sin x এর ভ্যালু 0 হয় সেই একই কাহিনী, ঠিক আছে, সেগুলো আমরা চেক করব। তো এগুলো হবে 0, পাই, -পাই, প্লাস পাই, -পাই, +2π, এভাবে ডট 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 ডট, যেটা হচ্ছে n পাই, তাই তো। তো যেখানে n বিলংস টু জেড, এই একই কথা একই গল্প। তো
তো সেইটাই আমরা এখানে লিখে দেবো ব্যাস। তো cot x ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট কি পেলাম আমরা n পাই, তাই না, যেখানে n বিলংস টু z। ঠিক আছে, তো বোঝা গেল। তো ত্রিকোণমিতির যে কোনো ফাংশন আমরা যে কোনো অপেক্ষক আমরা নিলাম, তো সেগুলো অ্যানালিসিস করলাম, সেগুলো আশা করছি বোঝা গেল। তো ঠিক আছে, এবার চলো দেখা যাক কিছু থিওরেম শিখবো। ঠিক আছে, কিছু থিওরেম শিখবো কন্টিনিউটির ব্যাপারে। ঠিক আছে, তো থিওরেম 1 বা উপপাদ্য যেটা তোমরা বলে থাকো, তো এই থিওরেমগুলো আমরা এখানে প্রুভ করব না এই ক্লাসে। ঠিক আছে, কিন্তু তোমাদের প্রুভ সিলেবাসেও নেই, কিন্তু এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। থিওরেম 1 লিখছি, ঠিক আছে, হেডিং দিচ্ছি। থিওরেম 1-এ তোমাদের কি কি নিয়েছি সেটা হচ্ছে আমরা দুটো ফাংশন নিয়েছি। ঠিক আছে, let f of x, g of x be two continuous function. এবার তোমরা এটাকে মানে একটা সিঙ্গেল পয়েন্টের ক্ষেত্রেও ভাবতে পারো, আর একটা তোমার ইন্টারভ্যালের ক্ষেত্রেও বা একটা সেটের ক্ষেত্রেও ভাবতে পারো। ঠিক আছে, যদি একটা সিঙ্গেল পয়েন্ট নাও তখন লিখতে হবে মানে ভাবতে পারো মানে কি, মানে এই থিওরেমটা ট্রু হয় একটা। এবার যদি ব্রড এরিয়া একটা তোমার আর এর জন্য বা একটা ইন্টারভ্যাল বা একটা কোনো সেটের জন্য ট্রু হচ্ছে, তাহলে এই সেটের সব পয়েন্টগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হবে। তো এটা জেনারেল ব্যাপার, তো এটার আমি লিখছি না। তো আমি ধরে নিচ্ছি যে এফ অফ এক্স আর জি অফ এক্স দুটো কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, তো তাহলে আমরা এই জিনিসগুলো যেগুলো এখন লিখতে যাচ্ছি, এই প্রপার্টিগুলো স্যাটিসফাইড হবে। যদি ফাংশন দুটো ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হয়, তাহলে এদের দুজনের সাম যদি আমরা করি, যোগ যদি করি, সেটাও কন্টিনিউয়াস হবে। এদের দুজনের যদি আমরা বিয়োগ করি দুটো কন্টিনিউয়াস ফাংশনের, সেটাও কন্টিনিউয়াস হবে। যদি আমরা এদের গুণ করি, ঠিক আছে, সেটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, যদি আমরা এদের ভাগ করি সেটাও কন্টিনিউয়াস হবে। কিন্তু সেক্ষেত্রে একটা এক্সট্রা কন্ডিশন জুড়ে যাবে, যে মানে একটু আগে যে ক্ষেত্রে ট্যান এক্স, কট এক্স, কোসেক্স, সেক এইগুলোর ক্ষেত্রে হচ্ছিল যে এইটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, নিচের এটা কখনো 0 হলে হবে না। যদি 0 না হয় তাহলে আমরা বলতে পারি এই যে ফাংশন পাবো ভাগ করে, নতুন একটা ফাংশন যেটা পাবো সেটাও কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, তো এছাড়াও আরও একটা এক্সট্রাক্ট করা যাবে, সেটা হচ্ছে যদি এরকম ফর্মে থাকে একটা ফাংশন অফ ফাংশন যদি থাকে, বা এইটা থাকে, যদি জি অফ এক্স, এফ অফ এক্স এরকম ফাংশন অফ ফাংশনে থাকে, দুটো কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, তখন এই সবগুলো আর অলসো কন্টিনিউয়াস, এরাও সন্তত হবে। বুঝে গেল? তো যদি এফ অফ এক্স, জি অফ এক্স এই ফাংশনগুলো ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হয়, তাহলে এই সবকটা ফর্মই কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম থিওরেম। ঠিক আছে, আরও কিছু থিওরেম আছে। আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। এই ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কন্টিনিউটির কনসেপ্ট, একটা ফিক্সড পয়েন্টে বা একটা ইন্টারভ্যালে বা একটা সেটে কখন কন্টিনিউয়াস বলবো কি বলবো না, তারপর ডিসকন্টিনিউটি বা সেটা কি, ডিসকন্টিনিউটি কি, টাইপ অফ ডিসকন্টিনিউটি কত প্রকারের হয়। ঠিক আছে, তো সেইগুলো, তারপর আমরা রিমুভেবল, নন রিমুভেবল ডিসকাস করলাম। নন রিমুভেবলের মধ্যে ছিল জাম্প, ছিল ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল। তো তারপরে আমরা কিছু এক্সাম্পল করেছি যেগুলো অলওয়েজ কন্টিনিউয়াস হয়, তো সেই ফাংশনগুলো মনে রাখবো। তো এছাড়াও আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখেছি, আর এই থিওরেমটা শিখলাম। তো এছাড়াও আরও কিছু থিওরেম আছে, সেগুলো আমরা পরের ক্লাসে শিখবো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, আর ততক্ষণ তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো। যা মনে কৌতূহল আসছে প্রশ্ন করো কমেন্ট বক্সে, আর আমার ভিডিওটা কমেন্ট করো, শেয়ার করো।
লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরেকটা কথা তোমাদের, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাসাইনমেন্ট দেবো, তো সেই অ্যাসাইনমেন্টটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে অ্যাসাইনমেন্টটা পাঠাতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সঠিক ট্রিগার ফর্মুলাতে টেনশন হবে আউট, মক জাস্ট শান দিয়ে নাও, খাতা পেন নাও ভাই, সব প্রবলেমগুলো সলিউশন চাই। কোর্স থেকে জয়েন্ট এন্ট্রান্স জার্নি হবে গ্র্যান্ড, অঙ্কের এই নতুন দুনিয়ায় আমরা তোমার ফ্রেন্ড। প্রস্তুতি হোক জবরদস্ত, র্যাঙ্কও করবো হাই, গণিত গুরুর স্বাগত জানাই, চলো অঙ্ক শিখাই।